রবিবার উড়ি, মঙ্গলে নওগাম। উড়িতে পাক মদতপুষ্ট জঙ্গি হানায় প্রাণ গিয়েছে 18 ভারতীয় জওয়ানের। এতেই থেমে থাকেনি পাকিস্তান। মঙ্গলবার ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দেয় ভারতীয় বাহিনী। খতম হয় 10 জঙ্গি। প্রশ্ন উঠছে, পাকিস্তানের এই লাগাতার উস্কানি বরদাস্ত আর কতদিন? প্রবল চাপ বাড়ছে মোদী সরকারের। এবার অন্তত প্রত্যাঘাত করুক ভারত। শাসক দলের কর্তা ব্যক্তিরাও দাঁতের বদলে চোয়াল নেওয়ার হুমকি দিয়েছেন। চুপ নেই কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তো বলেই দিয়েছেন, ওরা 10টা গুলি চালালে 50টা চালান। সব মিলিয়ে ভারত পাক আকাশে ফের যুদ্ধের মেঘ। জঙ্গি হানায় প্রাণ গিয়েছে 18 জওয়ানের। উড়ির কান্না শোনা যাচ্ছে দেশ জুড়ে। স্রেফ পাক উস্কানিতে প্রাণ গিয়েছে ঘরের ছেলেদের। মেনে নিতে পারছে না আম জনতা। সেনা ঘাঁটিতে জঙ্গি হানায় মারা গেছেন জম্মুর সাম্মার বাসিন্দা রবি পাল। ভেঙে পড়েছেন তার পরিবারের লোকেরাও। বিহারের গয়াতেও কান্নার রোল। নায়ক এসকে বিদ্যার্থী এখানকারই বাসিন্দা। উড়িতে জঙ্গি হামলা ছিনিয়ে নিয়েছে শহরের অ্যাডভেঞ্চার প্রেমী ছেলেটাকে। ঝাড়খণ্ডের কুন্তির শহীদ সিপাহী ঝাওয়া মুন্ডা। উত্তরপ্রদেশের গাজীপুরের সিপাহী হরিন্দর যাদব শহীদ হয়েছেন। এ রাজ্যের 2 বাসিন্দা উড়িতে শহীদ হয়েছেন। একজন হাওড়ার যমুনা ভ্যালির বাসিন্দা জি দলাই, দ্বিতীয়জন সাগরের বাসিন্দা বিশ্বজিৎ ঘরাই। অনেক হয়েছে, এবার পাকিস্তানকে শিক্ষা দেয়া হোক। ঘরে ঢুকে পাকিস্তানকে মারুক ভারত। উড়ি হামলার পরে মারের বদলা মারের নিদান দিচ্ছেন বিজেপি ঘনিষ্ঠ মানুষজনই। চাপ বাড়ছে কেন্দ্রের ওপর। अहिंसा को जितना गौरव हमने दिया है उतना ही वीरत्व को भी गौरव देना होगा और देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी को बुद्ध की और युद्ध की दोनों की साथ साथ बात करनी होगी। और अब मात्र बयान देने से काम नहीं होगा कि हम मुंहतोड़ जवाब देंगे हमलावरों को। अब पाक अधिकृत कश्मीर में जो आतंकवादी कैंप चल रहे हैं, हिंदुस्तान की आर्मी को घुस करके उन पर सीधा अटैक करना चाहिए। ये मात्र रामदेव की बात नहीं है, सारे हिंदुस्तानियों के दिल का जज्बा है और हमको अब रोज रोज ये मार नहीं खानी चाहिए किसी भी वीर देश के लिए। ये बहुत शर्म की बात है। विषय किरण रिजिजू তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। हम लोगों का इमोशंस को समझते हुए भी जहां तक बयानबाजी नहीं करना चाहिए, क्योंकि ये कोई ये मजाक नहीं है। ये बहुत ही सीरियस मामला है जिसमें इतने लोगों का जाने गए हैं। इसमें देश में सेंटिमेंट से लोगों का जी भरा हुआ है। बहुत ही ऐसा स्थिति में है जहां सब एक्सपेक्ट करता है कि कुछ कार्रवाई करे, लेकिन ये ऐसा चीज नहीं है कि कोई घोषणा करके कार्रवाई करे। গতকাল বিএসএফ এর ডিজিকে প্রত্যাঘাতের পূর্ণ ছাড়পত্র দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে, তাহলে কি অল আউট অ্যাটাকে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে নয়াদিল্লি? আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। আপনার কাছে যেটা জানতে চাইবো, পূর্ণ প্রত্যাঘাতের সম্পূর্ণ ছাড়পত্র, সেক্ষেত্রে কি পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে নিয়ন্ত্রিত যুদ্ধ সম্ভব? আপনি কি মনে করেন? প্রথমেই বলে নেই যে লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের 778 কিলোমিটারে ভারতীয় সেনা এবং সীমান্ত সুরক্ষা বাহিনী তারা পাশাপাশি ডিপ্লয়েড হয়েছে, যদিও আর্মির ডিপ্লয়মেন্টটা অনেক বেশি লাইন অফ কন্ট্রোলে বিএসএফ এর তুলনায়। এখন যেহেতু বিএসএফ এট দি ফ্রন্ট লাইন, সুতরাং সেখানে রাজনাথ সিং এর এই যে অনুমতি কিংবা মন্তব্য, এটা যথেষ্ট অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। এই জন্যে যে প্রত্যেকটা বাহিনীর ক্ষেত্রে, বিশেষ করে যখন পিস টাইম পশ্চার, সেই সময় কিছু রেস্ট্রিকশন থাকে অন ইউজ অফ ওয়েপন্স অ্যান্ড অন দি ম্যানুভারিলিটি অফ দ্য ট্রুপস along the line of control। যেমন কিছু কিছু ওয়েপন আছে যেগুলোকে সেই সময় ব্যবহার না করা, স্মল আর্মস ব্যবহার করা যেতে পারে, কিন্তু যদি কোনো হেভি ওয়েপন থাকে সেটাকে রেস্ট্রিক্টেড ওয়েতে ব্যবহার করা। রাজনাথ সিং এর এই কথা প্রথমত হচ্ছে যে তোমার কাছে যা শক্তি আছে ইউজ দ্যাট। নাম্বার 2, আমার যেটা মনে হয়, যদি দরকার মনে হয় তাহলে একটা লিমিটেড ডিস্টেন্স পর্যন্ত হট পারসুটের পারমিশন দেওয়া হলো। নাম্বার 3, যে এই ব্যাপারে
কোন রকম দ্বিধা বিভক্ত যেন কারোর মাথায় না থাকে। কারণটা হচ্ছে যে বিএসএফ কিংবা সিআরপিএফ এর যারা ডিজি আসেন তারা আসেন বাইরের থেকে, আইপিএস থেকে। তাদের অনেক সময় এই ফোর্সের কালচার সম্বন্ধে অনেকটা তত বেশি জ্ঞান থাকে না, তাদের মানসিকতা, সেন্টিমেন্ট। সুতরাং এই কথা দিয়ে রাজনাথ বোঝাতে চেয়েছেন যে ইয়োর ফোর্স ইজ রেডি ফর এনি কাইন্ড অফ অ্যাকশন, তুমি তাদের গো হ্যাঁটা দিয়ে দাও, আমার তরফ থেকে এই অনুমতি দিলাম। দ্বিতীয়ত যেটা আপনি প্রশ্ন করলেন যে ইয়েতে যে পাকিস্তানের ভেতরে যে অ্যাটাক করা, ইট উইল বি ডিসাইডেড এট দি হাইয়েস্ট লেভেল। কিন্তু এখন যেভাবে ফ্লিপ ফ্লপ চলছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি যেভাবে আসছেন, ট্যাকটিক্যাল যে নিউক্লিয়ার হেডের ইউজের কথা বলা হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় ব্যাপারটা এখনো ধোঁয়াশা। একেবারে সোমবাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, আপনার কাছেও একইভাবে জানতে চাইবো যে যেভাবে প্রত্যাঘাতের সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হলো, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে পাকিস্তানের মতন পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে নিয়ন্ত্রিত যুদ্ধ এই মুহূর্তে সম্ভব? আমি তার আগে আমার বন্ধুবর সমীর মিত্র যা বললেন তার সঙ্গে আমি একমত, কিন্তু একটু ছোট্ট করে আমি ওনাকে বলতে চাই, উনি জানেন খুব ভালোভাবেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা সাইচেন গ্লেশিয়ারের নিচ থেকে আরম্ভ করে ইন্টারন্যাশনাল বর্ডার পর্যন্ত আছে, সেইটা কিন্তু ভারতবর্ষের সামরিক বাহিনী মানে সেনাবাহিনী কিন্তু সেটাকে প্রোটেক্ট করে। আর যেটা ইন্টারন্যাশনাল বর্ডার, তার মানে পুঞ্চের নিচ থেকে আরম্ভ করে রাজস্থান পর্যন্ত যে ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা গার্ড করে বিএসএফ। এটা একটা ক্লিয়ার করে। এবারে আসি যুদ্ধের ব্যাপার। একটা হাওয়া যেন চারদিকে উঠেছে যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, হয়তো ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ কিন্তু রাইটলি মিস্টার ডিজু বললেন যে ইটস নট এ ম্যাটার অফ জোক অ্যান্ড ডিসকাশন। এবারে কি দেওয়া হলো, মানে রাজনাথ সিংহ শুধু বলেননি, তার আগে মিটিং করে প্রধানমন্ত্রীর দিক থেকেও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যখন এই ধরনের একটা আক্রমণ হলো, যেখানে আমরা দেখলাম জম্মু, বিহার, ইউপি, রাজস্থান, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড সমস্ত রাজ্যের যে সৈনিক, যারা ভারতের সৈনিক, তাদের ওপরে একটা জঘন্য পেছন থেকে ছুরি দিয়ে আক্রমণ করলো পাকিস্তান দ্বারা ট্রেন্ড, পাকিস্তান দ্বারা ফান্ডেড, পাকিস্তান দ্বারা কন্ট্রোলড টেররিস্টরা। তার মানে তারা ভারতবর্ষের ওপরে একটা যুদ্ধের পরিস্থিতি কিন্তু সৃষ্টি করলো। সেটা আজকের থেকে না, 1989 সাল থেকে আজ পর্যন্ত যত। এক্ষেত্রে জানতে চাইবো, যদি আপনি এটাকে প্রভোকেশন বলেন, তাহলে এই পরিস্থিতি কি যুদ্ধ সম্ভব? না না না, আমি এবারে বলি ছোট্ট করে, যেই অ্যাকশনটা করা হবে তা সেটা যুদ্ধকে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক রেসপন্স, আরেকটা হচ্ছে ট্যাকটিক্যাল রেসপন্স। স্ট্র্যাটেজিক রেসপন্স মানে যুদ্ধ, সেটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ। সেখানে শুধু সেনাবাহিনী ইনভলভ হয় না, সেখানে বায়ুসেনা, নৌসেনা, পদাতিক সেনা, বিএসএফ, সিআরপি, যত সিকিউরিটি ফোর্স আছে ইনক্লুডিং দেশের লোক সেটার মধ্যে ইনভলভ হয়। আরেকটা হচ্ছে ট্যাকটিক্যাল রেসপন্স। যেই ট্যাকটিক্যাল রেসপন্সটার জন্য ক্লিয়ারেন্স করা হলো বা দেওয়া হলো, সেটা হচ্ছে কিভাবে লোকাল লেভেলে ভারতীয় সেনাবাহিনী যদি এই ধরনের একটা আক্রমণ হয় সেটাকে শুধু প্রতিহতই করবে না, সেটাকে একটা মুহূর্তের জবাব দেবে। যেরকম রাজনাথ বললো যে যদি ওরা 10টা গুলি করে তোমরা 50টা গুলি করো। এটা হচ্ছে একটা ট্যাকটিক্যাল রেসপন্স। একেবারে কর্নেল রায়, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে স্বাগত 24 ঘন্টা। এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, বিভিন্ন চুক্তি দ্বারা আবদ্ধ রয়েছে এই মুহূর্তে ভারত, কতটা সরাসরি যুদ্ধে যাওয়া সম্ভব আপনি কি মনে করেন? দেখুন, দুটো দেশের মধ্যে সরাসরি যুদ্ধে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তার কারণ হচ্ছে দুটি রাষ্ট্রই হচ্ছে পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং নিউক্লিয়ার উইপেন, যেটা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় আমরা যাকে বলি উইপেন অফ ডিটারেন্স, অর্থাৎ এটা যুদ্ধ নিয়ন্ত্রণের একটা অস্ত্র। সুতরাং দুটো রাষ্ট্রের কাছে যদি নিউক্লিয়ার উইপেন থাকে, এরা কখনোই অল আউট ওয়ারে যাবে না। তার কারণ যুদ্ধ পরবর্তী যে পরিস্থিতি হবে
সেটা সামাল দেওয়ার মতো ক্ষমতা কিন্তু রাষ্ট্রগুলোর সাধারণত থাকে না। এক্ষেত্রে ভারতেরও নেই, পাকিস্তানেরও নেই। আমার মনে হয় যে যুদ্ধ পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্টের পর্যায়ে থাকবে, কিন্তু যুদ্ধ, যেটাকে আমরা যুদ্ধ বলি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায়, ডিক্লেয়ার্ড ওয়ার, সেটা কিন্তু এই মুহূর্তে আবার সম্ভাবনা তেমন ভাবে নেই।